করতো, মানুষ করেছে, তার মানে কিছু কারণ রয়েছে, বুঝে পড়বে। আমরা নামাজে দাঁড়াই, তাকবীরে তাহারিমা করছি, আল্লাহু আকবার, আর বুঝি না মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মন অন্যদিকে চায়। সিজদাতে যাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা বলছি, মানেই জানি না। এখন নামাজ পড়ি আর ভাবি এরপরে এই করব সেই করব, মাথায় থাকে না নামাজের বিষয়গুলো। এখন না বুঝে যদি পড়ি তাহলে আমার ভালো লাগবে না। নামাজ বুঝে পড়তে হবে। ঠিক সেম আমি যে কথা বলছিলাম যে পড়াশোনা করছি, এটা বুঝে করতে হবে। ইহা ব্যতীত ভালো দিকে যাওয়া যায় না। একটা সন্তানের মধ্যে, একটা স্টুডেন্টের মধ্যে স্বপ্ন যদি না থাকে তাহলে সে যাবে কোথায়? বুঝতে হবে যে আমি কেন এসেছি, আমার কেন এই জায়গায় আসার জায়গা তৈরি হয়েছে, এখানে এই পরিস্থিতিতে কেন রয়েছি। এটা যখন বুঝবো আমার জীবন যাপন সহজ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কিপ আওয়ার ড্রিম। আমি এই প্রসঙ্গে একটা ঘোষণা দিয়ে যাই, আপনার সাথে যদি আমার আর কোনোদিন নাও দেখা হয়, এই সেশনের পরে আর যদি কোনোদিন মুখোমুখি না হই, তারপরেও ফ্লাওয়ার গার্ডেন্স একাডেমির ফাউন্ডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি নওশাদ সাহেবের কাছে আমার ফোন নাম্বার থাকবে। উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স করা যায়, 4000। আমরা ডাক্তার, মাস্টার, লয়ার আর টিচার এর বেশি জানি না, এই চারটের বেশি জানি না। এই চারটের পরেও 4000 কোর্স আছে। উচ্চ মাধ্যমিক পাশ করা একটি ছেলে, একটা মেয়ে, যে কোনো একটা করে স্যুট বুট পরে অফিসে যেতে পারে। যদি কোনোদিন মনে হয় আদি স্যারকে দরকার, প্লিজ মেক মি আ ফোন কল, আই উইল হেল্প ইউ। কোথায় পড়বে, কেন পড়বে, স্কলারশিপের টাকা কোথায় পাবে, IELTS দিয়ে বিদেশে কি করে যাবে, বিদেশে কোন ইউনিভার্সিটিতে পড়বে, এইটুকু আমি তোমাকে হেল্প করে দিতে পারি। এইটুকু আমরা করি। আমার এই ল্যাপটপটাতে প্রায় 12,000 ডেটা আছে পুরো বেঙ্গলে, যাদেরকে আমরা ফ্রিতে ট্রিটমেন্টটা করি। একটাই উদ্দেশ্য, আমি বিশ্বাস করি ভালো কথা বলা একটা ইবাদত। ও ভালো করলে ওখান থেকে আমিও কিছু পাবো আমার চলে যাওয়ার পরে। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়েদের জন্য আমার এই ঘোষণাটুকু থাকলো। আমি বাবা মায়েদের জন্য কিছু কথা বলবো। বিষয় হচ্ছে যে আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীতে যদি দোয়া দেওয়ার ক্ষমতা রাখে, বাবা মা রাখে। আপনারা প্রত্যেকে, আমি কাজ দিচ্ছি, আপনাদের কাজ দিচ্ছি, প্রত্যেকে আপনারা চিন্তা করেন না যে ছেলেটার কি হবে, মেয়েটার কি হবে, ও বড় হয়ে যাচ্ছে, ওর জন্য কি করা উচিত। এত চিন্তা করার দরকার নেই, ওদের জন্য দোয়া করেন। প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিকির করবেন যে আমার সন্তানটাকে অনেক ভালো জায়গায় দিন। আস্তে আস্তে দেখবেন আপনার দোয়ার কারণে সে ভালো হয়ে যাচ্ছে। ডেফিনেটলি, দেয়ার ইজ নো ডাউট। সুতরাং এটুকু আপনারা করবেন, আপনারা প্রত্যেকেই। মায়েরা আর বাবারা কখনো কখনো মায়েরা একটু দায়িত্ব নেবেন, কখনো বাবারা একটু দায়িত্ব নেবেন। এখন বিষয় হচ্ছে যে একটা ছোট্ট গল্প বলি, কেন এই জায়গাটা আসবো। আমি গল্পটা বলেছি একটি কনফারেন্সে। একটি IAS পরীক্ষা, ভারতবর্ষের সবচেয়ে বড় পরীক্ষা, মানে এর থেকে লোভনীয় চাকরি আর নেই সারা পৃথিবীর নিরিখে। IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ওখানে পাশ করে একটি ছেলে পরীক্ষার ইন্টারভিউতে গেছে। ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউয়ার এরকম বসে আছে পরপর, আর ছেলেটা এরকম সামনে বসে আছে। ইন্টারভিউয়াররা ছেলেটাকে বলছে যে তোমাকে তো অনেক প্রশ্ন করলাম, আর একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর দিন। তো ছেলেটা বলছে ঠিক আছে স্যার। তো ওনারা যারা ইন্টারভিউয়ার ছিল ওকে প্রশ্ন করছে, আচ্ছা তোমার চোখ বেঁধে দেওয়া হবে, আর প্রতিদিন রাতের বেলা তোমাকে আলাদা আলাদা মহিলা এসে খেতে দেবে। ইন্টারভিউয়াররা প্রশ্ন করছে ওকে এবার যে তোমার চোখ বেঁধে দেওয়া হবে, আর প্রতিদিন রাতের বেলা তোমাকে আলাদা আলাদা মহিলা এসে খেতে দেবে, তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা? ছেলেটা কয়েকক্ষণ চুপ করে থেকে বলছে স্যার উত্তর আছে আমার কাছে। শিওর বলো? তো বলছে স্যার আমার তো চোখ বাঁধা থাকবে, আর আমার প্রতিদিন আলাদা আলাদা মহিলা খেতে দেবে। তবে স্যার আমি জানি, আমি চিনে নিতে পারবো আমার মাকে। তো বলে কি করে? বলছে স্যার আমি প্রতিদিন যে মহিলায় খাবার দিতে আসবে, আমার তো চোখ বন্ধ, আমি অর্ধেক করে রুটি চাইবো। কোনো একদিন যে মহিলা অর্ধেক রুটি চাওয়ার পরেও আমার পাতে আস্ত একটা রুটি গুঁজে দেবে, ওইটা আমার মা হবে। যেদিন কোন এক মহিলা আস্ত একটা রুটি গুঁজে দেবে, ওইটা আমার মা হবে। মায়েরা তো এমন হয়। বাবারা যারা বসে রয়েছে, বলুন তো, আপনি যদি একা মানুষ হতেন, কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেন আপনার পরিবার নেই, ফ্যামিলি নেই, কেউ নেই, বাচ্চা, সন্তান, বউ কেউ নেই।
যদি একা মানুষ হতেন আপনার খেতে ক টাকা লাগতো? সর্বোচ্চ 200 টাকা, এর বেশি লাগবে স্যার? 3 বার তো খাবেন, 200 টাকার বেশি তো লাগবে না। তাহলে এত হাই ব্লাড প্রেশার, সুগার, একদম মাথার ঘাম পায়ে ফেলছেন, রাত দিন ছুটছেন কার জন্য? এই যে সুগার বাঁধাচ্ছেন চিন্তা করে করে, এই যে এত কষ্ট করছেন কার জন্য? কিছু মানুষকে তো ভালো রাখার জন্য। তো কিছু মানুষকে ভালো রাখার যে গাইডেন্স, এটা আর একটু ভালো করলে কি হয়? বিনা পয়সা, এর জন্য খরচ করতে হয় না। এই কথা আমি আপনাকে কথায় কথায় শোনাবো। মায়েরা বলছে, একটি গবেষণা চান একটা নারী 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। একটি নারী যদি 60 বছরের বয়স হয়, 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। কার জন্য করছে? সন্তান প্রসব করার জন্য একটি নারী প্রায় 57 ইউনিট ব্যথা পায়। একটি গবেষণা জানায় মাত্র 45 ইউনিট ব্যথা পেলে একটা সুস্থ সবল পুরুষ মানুষ অজ্ঞান হয়ে মরে যেতে পারে। কার জন্য করছেন? কার জন্য করছেন? যার জন্য করছেন ওটা কি ভালো করে করছেন? ওটা কি ভালো করে? যদি না করি, আজকে একটু চেষ্টা করি, কয়েকটা কাজ দিয়ে যাই। সম্মানিত প্যারেন্টস, কখনো মায়েরা দায়িত্ব নেবেন, কখনো বাবারা দায়িত্ব নেবেন। কখনো মায়েরা বলবেন, বাবা জানো তোমার বাবা কত কষ্ট করে তোমার এই স্কুলের ফিস দেয়? তুমি কি জানো? তোমার বাবা রাত দিন পরিশ্রম করে, তুমি কি কখনো খবর নাও? তোমার ঈদে নতুন জামা কাপড়ের বায়নার জন্য তোমার বাবা একটা শার্ট 3 বার পরা আলমারিতে রয়েছে, বলে ওইটা ইস্ত্রি করে পরে নেবো, আমার তো লাগবে না। তোমার বাবার বন্ধুরা তো বাবাকে বলে, চল না দীঘা ঘুরে আসি এবার, 3000 টাকা টোটাল, যাবি? এখন বাবা বলেছে, না যাবো না, আমার ভাল লাগে না এবার, জানিস তো তোরা যা, সময় নেই। কার বলেন তো ঘুরতে ভাল লাগে না? কার দীঘা যেতে ভাল লাগবে না বন্ধুদের সাথে? কেন বলে? তুমি কি কখনো চিন্তা করেছো তোমার বাবা কত কষ্ট করে পরীক্ষার ফিস দেয়? তুমি কি জানো? ও কোনো একদিন বিকেলবেলা ছাদে বসে, কোনো একদিন বারান্দায় বসে চিন্তা করবে, তাই বাবা এত কষ্ট করে। কোনো একদিন বাবারা দায়িত্ব নেবেন যে, বাবা তুমি জানো তোমার মা কত কষ্ট করে, কত রাত শুধু তাহাজ্জুদে পড়ে থেকে তোমার জন্য দোয়া করে। তুমি কি জানো কখনো যে তুমি যখন স্কুলে থাকো, তোমার মা কত অনুষ্ঠানে যায় না শুধু ভালো খাবে বলে, এখান থেকে ওই খাবারটা তো নামে না, তোমার জন্য আঁচলে একটু একটু করে পয়সা জমায় ভালো ইউনিভার্সিটিতে পড়াবে বলে, ভালো কলেজে পড়াবে বলে। তুমি কি জানো তোমার জন্য কত কষ্ট করে? ও একদিন চিন্তা করবে, তাই আমার মা এত কষ্ট করে, ওর পড়াশোনায় মন লাগে, ও অন্য চিন্তা ভাবনা বাদ দিয়ে ও আপনাদের মুখের কথা ভাববে। ইহা ব্যতীত এটা যদি না করে, তাহলে ও জানে কি করে যে এত কষ্ট হয়? ও এক এক করে বায়না করতে শুরু করবে। কিছুদিন পরে আইফোন চাইবে, কেটিএম বাইক চাইবে, পাবজি ফ্রি ফায়ার খেলবে, আর মনে করবে সব হাওয়ায় আসে। বাবার কাছে চাইলে মেলে, মায়ের কাছে চাইলে মেলে। ও তো আবদার আর বায়নায় ভরিয়ে রাখবে আপনাকে, কারণ আপনি তো কখনো ওকে জানাননি যে তোমার মা এত কষ্ট করে, তোমার বাবা এত কষ্ট করে। এগুলো ওদেরকে জানাতে হয়। এই জানানো ব্যতীত এটা কিন্তু ওরা জানতে পারেন, এগুলো তো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে নেই। এগুলো আপনারা ওদেরকে জানাবেন প্লিজ। এই কাজটা আমি আপনাকে দিলাম। 2 নম্বর, বাবা মায়ের ছেলে কাজটা দেবো যে বাচ্চাকে স্বপ্ন দেখাবেন। আপনার অনেক কাজ, এখানে পাঠিয়ে দিলেই সন্তান বিরাট বড় মানুষ হয়ে যাবে না, এখানে আপনার ক্রাইটেরিয়া গুলো ইম্পর্টেন্ট। বাচ্চাকে স্বপ্ন দেখাবেন, কখনো বুকের কাছে টেনে বলবেন, বাবা আমি বিশ্বাস করি তুমি অনেক বড় জায়গাতে যাবে, আমি জানি যে তুমি অনেক বড় মানুষ হবে। ওর কখনো, আমাদের ভারতীয় উপমহাদেশে এটা হয় যে আমরা বাচ্চাদেরকে শুরুই করি যে তুই পারবি না। বাচ্চাদের কথা হচ্ছে, আমাদের সাথে বাচ্চাদের কথা হচ্ছে তুই পারবি না। ও 1 গ্লাস জল ঢেলে খাবে, তুই পারবি না সব। ও ছাদে কাপড় তুলতে যাচ্ছে, আপনি বলছেন যা পারবি না, ওকে পাঠাস না, অন্যজনকে পাঠাও, পারবে না। ও রাস্তাটা পার করে 10টা ডিম আনতে যাচ্ছে দোকানে, আর আপনি বলছেন না ও পারবে না, ওকে দিস না। ও ছোট থেকে পারবি না শুনতে শুনতে বড় হতে হতে ওর মধ্যে এই বিশ্বাস হয়, আমি তো পারবো না, আমার বাবা তো আমার বিশ্বাস করে না, আমার মা তো আমার বিশ্বাস করে না, আমি তো পারবো না। ও পারেই না একটা সময় পরে। সুতরাং ওর মধ্যে আত্মবিশ্বাস দেবেন। আমাদের এই ভ্রমণের কথা বলছিলাম যে ছোট ডানা বড় দেহ উড়ে বেড়ায়, কারণ ওকে কেউ গিয়ে বলেনি যে তুই পারবি না। বাচ্চারা কাদার দলার মতন হয়, যেরম শেপ দেবেন সেরম আসবে। 4 থেকে 14 বছরের বাচ্চাদের এই টাইমটা এত ক্রুশিয়াল, এত গুরুত্বপূর্ণ। এই সময় লেফট ব্রেন কাজ করে, ক্রিয়েটিভ ব্রেন কাজ করে। যেভাবে ইনস্ট্রাকশন দেবেন ও ওইদিকে যেতে থাকবে আস্তে 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 আস্তে। একজন দার্শনিক বলেছিলেন যে 4জনকে দাও যাদের বয়স 5-6 বছর,
20 বছর পরে আমার কাছে এসো, ওই 4 জনকে যদি ডাক্তার চাও ডাক্তার বানিয়ে দেবো, ডাকাত চাও ডাকাত বানিয়ে দেবো, প্রফেসর চাও প্রফেসর করে দেবো। তাহলে চিন্তা করুন, যেরকম শেপ দেবেন ওই রকম আসবে। বাচ্চার মধ্যে, সন্তানের মধ্যে স্বপ্নটাকে গুঁজে দেবেন। ক্লাস 4-এ পড়ে এই ফ্লাওয়ার গার্ডেনে, আর সে বাড়িতে দেখা গেল টেলিভিশন দেখে এসে বলছে, মা মা আমি একটা মার্সিডিজ কিনবো। আপনি বলছেন মার্সিডিজ কিনবে, যা তো মার্সিডিজ যা পড়তে বস। ব্যাস, ওখানে গলা টিপে ওকে মেরে দিলেন ওর আত্মবিশ্বাসটাকে। ভালো করে শুনে রাখুন, এগুলো পজিটিভ প্যারেন্টিং বলে। পৃথিবীর সমস্ত উন্নত দেশে আগে বাবা মায়েদের ক্লাস হয়, তারপরে সন্তানরা আসে, আর নইলে এগোবে কি করে? কেউ এসে বলছে যে বাবা আমি না বিরাট বড় আর্টিস্ট হবো, দেখো আমি একটা ছবি এঁকেছি। হ্যাঁ, ছবি আঁকে, যা পড়তে বস, ছবি এঁকে কি হবে? ব্যাস, আপনি আর স্বপ্নটাকে নষ্ট করে দিলেন। কখনো যে এসে বলছে যে মা আমি একটা মার্সিডিজ কিনবো, ওর পড়ার টেবিলে কোনো একদিন একটা ভালো গাড়ির ছবি রেখে দিন, আর বলুন যে মা বাবা যদি ভালো করে পড়ো তাহলে এরকম গাড়ি তুমি অনেক কিনতে পারবে। যদি কোনোদিন কেউ এসে বলে মা আর্টিস্ট হবো, ছবি আঁকবো, একটা আঁকার ছবি পোর্ট্রেট ওর পড়ার টেবিলে দিয়ে রাখুন, আর বলুন যে মা অনেক পড়াশোনা করতে হয় তারপরে বড় আর্টিস্ট হওয়া চাই। ওরা আস্তে 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 স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকে। এই জিনিসটা ওদেরকে কখনো এর থেকে বঞ্চিত করবেন না, এটা করবেন না। আর আপনি বলবেন যে যা পড়তে বসারও পড়বে, এটা জীবনও হয় না, কোনোদিন হতে পারে না। সুতরাং এটা ওদের স্বপ্নটাকে কিভাবে গুঁজে দিতে হয় সেটা দেবেন। 3 নম্বর, বাবা মায়েদের জন্য আমি যে বিষয় নিয়ে কথা বলবো, ক্লাস 5-এর বাচ্চারও ব্যক্তিত্ব আছে। একদম একটা 5 বছরের শিশুর একটা ব্যক্তিত্ব আছে, মান সম্মান আছে। আপনার ক্লাস 7-এ পড়া মেয়েটাকে একটা বিয়ে বাড়ি নিয়ে গেলেন, আর সবার সামনে একদম দমে বকে দিলেন, কিছু একটা করেছে, অসম্ভব বকিলেন তাকে, যা ইচ্ছা তাই বললেন। ও আস্তে আস্তে দূরে গিয়ে চুপ করে বসে থাকে, আস্তে আস্তে কারোর সাথে কথা বলে না। আর আপনি বাড়ি এসে চিন্তা করেন কার সাথে মিশছে, দেখতে হবে তো, বাদরামি করছে, ওখানে বসে থেকে চুপচাপ এইসব খোঁজ নিচ্ছেন। আসলে না, আমরা জ্বর হলে ওষুধ খাই, মাথা ব্যথা হলে ওষুধ খাই, মনেরও জ্বর হয়, মনের জ্বরের তো খবর রাখি না। সাইকোলজি আলাদা, বুঝতে হবে। আমি জানি, আমি একটা কথা আপনাকে বলি, এখানে যারা মোটামুটি একটু অ্যাডাল্ট মানুষ বসে রয়েছেন, আমি আপনার সাথে স্টেজের পিছনে গিয়ে 8 ঘন্টা কথা বলবো, আপনি কেঁদে ফেলবেন। মনের কথা বলার বেশিরভাগের লোক নাই। আপনি আপনার ভেতরের আবেগ অনুভূতিগুলিকে বলতে পারেন না, তাও ম্যানেজ করেন। কি করে করেন না, আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আছে। ছোট বাচ্চাদের মধ্যে তো ম্যাচুরিটি নেই। আপনি ডাইনিং এ বসে সবার সামনে হাসছেন, অথচ তার 2 মিনিট আগে অসম্ভব একটা গলার কাছে কান্না দলা পাকানো ওয়াশরুমে গিয়ে চোখে জল দিয়ে এলেন, চোখের জলটা মুছে এসে হাসছেন। আপনি এটা করেন, আমি এটা করি, কিন্তু বাচ্চারা তো পারে না। ওদের মনের যত্ন নিতে হয়। কখনো কখনো এইটুকু ওদেরকে বলবেন যে বাবা তুমি পারবে, এবছর 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বছর হবে। ওরা আত্মবিশ্বাসে টকবক করতে থাকে। এটুকু আমি আপনাকে অ্যাসিওর করে চাই, এটুকু করুন। দেখুন, এই স্কুলের সাথে আপনার কোঅপারেশন আপনার সন্তানকে অনেক বড় জায়গায় দেবে। বাচ্চাদেরকে রেসপেক্ট করবেন যে বাবা তুমি অনেক দামি একটা মানুষ। কখনো বুকে জড়িয়ে ধরে বলেছেন যে বাবা আমার ঘরে জন্মেছ, আমি অনেক খুশি। ও তো ভেতরে একটা আত্মবিশ্বাস নিয়ে ঘুরতে চায়। সুতরাং ওকে সম্মান করবেন, মানুষের সামনে বকবেন না, তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, রিক্সা চালাস, এই কথাগুলো কখনো বলবেন না। সম্মানিত উপস্থিতি, বদদোয়া লেগে যায়। কখনো আপনার সন্তানকে এটুক বলবেন না। রাতে বিরাট বকলেন, পড়াশোনা করেনিও, রিক্সা চালাস, গরু চড়াস করে করে রাতে ঘুমাতে গেলেন, আর সকালে উঠে ভাবছেন আপনার সন্তান হনু হয়ে যাবে, জীবনও হবে না। সুতরাং ওকে একটা আত্মবিশ্বাস দেবেন, এটুকু ব্যতীত এটা করা যায় না। 4 নম্বর, বাবা মায়েরা যে বিষয় নিয়ে কথা বলবো, সব তো ছোট ছোট ছেলে মেয়েরা এখানে। আমার খুব লোভ হয় যে একদম এত সুন্দর বাবা মা হয়ে যান যে আপনার সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা জীবন, এই জীবনটাকে হেলায় নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠিয়েছে, সব দিয়েছে, শরীরের মধ্যে বিবেক দিয়েছে, আর একটা উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে, যার বলে আপনি এখান থেকে বেরিয়ে কারো গলায় ছুরি ধরতে পারেন, আবার কাউকে গিলে একবেলা খেতে দিতে পারেন অসহায় মানুষকে। এই দুটোই আপনি পারেন। এখন আপনার মনে হতে পারে স্যার আমার বাচ্চাকে তো আপনি চেনেন না, সেরাম দুষ্টু, আমার ঘরে এসে 2 দিন থেকে দেখেন কত জ্বালা, এত কথা বেরিয়ে যাবে। বিশ্বাস করুন, হাজার হাজার বাবা মাদের সাথে আমার কথা হয়, অনেক কষ্টে রয়েছে, কিন্তু সন্তানের বিষয়ে তারা আপোষ করে না।
সন্তানের বিষয়ে তারা আপোষ করে না। সুতরাং ওদের মাথায় রাখবেন। 4 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার মধ্যে পজিটিভিটি দেবেন। কখনো বলবেন না যে তুই পারবি না, কখনো নেগেটিভিটি ওদের মধ্যে দেবেন না, কখনো বলবেন না যে তোর দ্বারা হবে না। ওদেরকে একটু সাহস দেন না। যে বয়সেরই আপনি বসে রয়েছেন, আপনার পিঠ চাপড়ে কেউ বলুক যে তুমি অত দূর যেতে পারো, আপনি কাহা সে কাহা তক যাবেন চিন্তাই করা যায় না। আর বাচ্চাদের যদি একবার বলেন না বাবা তুমি পারবে, ও কোথায় যাবে আপনি চিন্তাই করতে পারবেন না। এরকম ফ্লাওয়ার গার্ডেন স্কুলের মতন একটা স্কুলে ওই বাচ্চাদের স্পোর্টস হয় না, নওশাদ সাহেব স্পোর্টস হয় তো আপনাদের? স্পোর্টস হয় তো ওরকম স্পোর্টস হচ্ছে 100 মিটার দৌড় হবে, এরকম সবাই দাঁড়িয়ে আছে লাইনে। তো ওই যে 3-4 এর মেয়েরা ছোট ছোট 100 মিটার দৌড়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, এরকম 50টা মেয়ে দাঁড়িয়েছে। গেম টিচার ওখানে ওই বাঁশি নিয়ে প্রস্তুত, একটা সিটি দিলেই শব্দ উড়াবে। তো 50 জন ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। তো গেম টিচার বাঁশি দিয়েছে আর সবাই ছুটেছে। সবাই ছুটে দেখা গেল 3 জনকে ওখানকার ফিনিশিং পয়েন্টে যারা আছে ধরে নিয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। একটা মেয়ে সে দেখছিল যে ওকে কেউ ধরেনি, ওর খুব মনটা খারাপ হয়ে গেল। আস্তে আস্তে দূরে গিয়ে সব খেলা হচ্ছে, ও একটা জায়গায় গিয়ে বসে পড়লো। বসে পড়ে মন খারাপ করে আছে। তো বাবা দেখতে পেয়ে দূর থেকে বাবা আস্তে 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 মেয়ের দিকে গেল, গিয়ে মেয়েকে বলছে মা কংগ্রাচুলেশন। এটা বলার পরে মেয়ে বলছে, মেয়ের মন খারাপ, যে বাবা তুমি রাগ করেছো আমার উপরে? বাবা বাবা তুমি আমাকে বকবে না তো? বাবা আমি তো পারিনি, তুমি কি রাগ করেছো আমার উপরে? তো বাবা বলছে না রাগ করবো কেন, তুমি তো জিতে গেছো, তোমাকে কংগ্রাচুলেশন জানালাম। বলছে না বাবা আমাকে তো ধরেনি, আমি তো ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি বাবা। তো বলছে মা তুমি তো জিতে গেছো, এই দেখো তোমার জন্য আমি চকলেট এনেছি। পকেট থেকে একটা চকলেট বের করে মেয়েকে দেয়। মেয়ে বলছে বাবা আমি জিতে গেছি কি করে, তুমি আমার জন্য চকলেট আনলে কি করে? তো বলছে মা তুমি কত নম্বর এসেছো বলো তো? তো মেয়ে চিন্তা করে যখন ছাড়লো দেখলো বাবা আমি 5 নম্বরে এসেছি। তো বলছে মা তুমি 45 নম্বরে এসেছো, মানে 44 জনকে পেছনে ফেলেছো। তুমি 44 জনকে পেছনে ফেলে 5 নম্বরে এসেছো। তাহলে এবার তুমি 5 নম্বর এসেছো, আরেকটু প্র্যাকটিস করবে, পরের বার তুমি 2 নম্বরে আসবে, তার পরের বার তুমি ফার্স্ট হবে। মা মেয়ে সেই খুশি, বাবা আমি 44 জনকে হারিয়েছি। ও সেই লাফায়, চকলেট নিয়েছে, বাবার সাথে হাত ধরে ধরে বাবা পরের বছর আর একটু প্র্যাকটিস করবো, আমি সেকেন্ড হবো, তারপরের বছরে বাবা আমি ফার্স্ট হবো। বলো যে হ্যাঁ মা তুমি পরের বছরে ফার্স্ট হবে। বাচ্চাকে এভাবে একটু ক্যান্ডো কালচারের মধ্যে আনবেন, একটু সাহস দেবেন। আমরা তো বকে দিই তোর দ্বারা কিচ্ছু হবে না, ফার্স্ট হলি না, সবাইকে ফার্স্ট বানাবো, সবার ফার্স্ট হতে হবে, ভালো মার্কস হতে হবে, ভালো মানুষ সবার কথা বলি না, আর ক্যান্ডো কালচারের কথা বলি না। ফ্যামিলির মধ্যে যে যেরকমই থাকুক এইটুক পরিবেশ তৈরি করে দেবেন ছোট্ট বাচ্চার জন্য, যে তুমি পারবে। এবার হয়নি 5 নাম্বার কম পেয়েছো, পরের বার তুমি অনেক ভালো করবে। এটুক ওদের মধ্যে এই স্বপ্ন আর আত্মবিশ্বাসটা ঘুচে দেবেন, দেখবেন আপনার সন্তান অনেক ভালো হয়ে গেছে। আমি 5 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে স্কুল ইবাদতের কথা বলছিলাম, ওই স্কুলে আসা আপনি কিভাবে বাড়ি থেকে ওকে তৈরি করে দিচ্ছেন তার উপরে নির্ভর করে ওইখানে এসে পড়াটা মাথায় ঢুকবে না ঢুকবে না। যে মেয়েটা বা যে ছেলেটা স্কুলের ক্লাসের মধ্যে সবচেয়ে ঠান্ডা হয়ে বসে থাকে, কথা বলে না, ওই জানলার ধারে তাকিয়ে হাঁ করে থাকে, চুপ করে, ডিস্টার্বও করে না, ও ভালো ছেলে না, ও ভালো মেয়ে না, ওর ডিস্টার্ব আছে, ওর কাউন্সিলিং দরকার, ও মেন্টালি প্রবলেম, সাইকোলজিক্যালি প্রবলেম আছে, ওর কাউন্সিলিং দরকার। ওর সাথে কথা বললে বোঝা যায় যে প্রতিদিন ও যখন স্কুলে আসে ও দেখে আছে যে বাবা মা ঝগড়া করছে, প্রতিদিন যখন ও স্কুলে আসে দেখছে বাড়ি কোনো একটা অস্বাস্থ্যকর পরিবেশ, প্রতিদিন যখন স্কুলে আসে ওর বলা হয় যে তোরা স্কুলে যেতে হবে না, যা। ও এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এই জায়গাটা তৈরি করবেন। একটি গবেষণা রিসার্চ বলে সাইকোলজিক্যাল, যে বাবা মায়ের ভালো সম্পর্ক শিশুর বিকাশে অনেক বেশি জায়গা রাখে। সুতরাং ছোট্ট একটা এনভায়রনমেন্ট বাড়ির মধ্যে তৈরি করে দেবেন। এটা আপনার কাজ এবং কাজ এবং কাজ, এটা অনবরত করতে থাকবে। কখনো কখনো বাড়িতে বাবা মায়েরা বসে রাতের বেলা একসাথে খাবেন, আপনার 9-10-এ পড়া ছেলে মেয়েদেরকে নিয়ে বা ছোটদেরকে নিয়ে কখনো কখনো বলবেন যে বাবা তুমি ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আবার তুমি ইললিগাল রিলেশনশিপে যাবে, প্রেম ভালোবাসা করবে। এখন তো 5-6 এর ছেলে মেয়ের আবার আই লাভ ইউ, ও কিছু জানেই না, তারপরে ওদের একটা গার্লফ্রেন্ড লাগে। সিরিয়াসলি 9-10 এর ছেলে মেয়েরা আমি পাগল হয়ে যায় এই শুনতে শুনতে। ও সারাদিন ফোনে জান বাবু খাইছো, ও চলতে থাকে আর কি। আর ওদিকে খেয়ে টেয়ে বলছে না জান আমি তো খাইনি, তুমি আর গেলে খাবো কি করে। আর এ মনে করে হ্যাঁ সত্যি করে জীবনটা স্পয়েল করে। ওর বয়স 18 বছর,
আর বাবা মা পেলেছে 18 বছর, আর 18 দিনে কারোর সাথে তারা সম্পর্ক, ও বাবা মারে আর চেনে না, গাছতলা থাকবে তোমার সাথে। এগুলো তো ওরা জানে না, এগুলো বোঝাতে হয়। কখনো কখনো বলবেন যে মা তুমি তো 9-এ পড়ো আর ডাক্তার হবে, তুমি ডাক্তারও হবে আবার হারাম দিকে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। তোমার ভোরের সূর্যটা দেখতেও ভাল লাগে, আবার ঘুমাতেও ভাল লাগে, তুমি কি দুটো একসাথে পারবে? ওরা বলবে যে না মা, দুটো একসাথে তো হয় না। কখনো বলবেন যে বাবা এটা হারাম জিনিস, এটা যেতে নেই, এখানে গেলে তোমার ডাক্তার হওয়া হয় না, তোমার ইঞ্জিনিয়ার হওয়া হবে না, বিরাট বড় মানুষ হওয়া হবে না, এটা মাথায় রেখে দিও, এই জিনিসটা মাথায় রেখে দাও। এটা করলে তুমি তোমার ক্যারিয়ারকে নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্বপ্নটাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের এই আর্থসামাজিক পরিবেশে কি হয় জানেন? আমার অভিজ্ঞতা অন্তত তাই বলে, ভুল হতে পারি, এরকম 9, 10, 11, 12-এ পড়া মেয়েদের বাবা মায়েরা বিয়ে দিয়ে দেয়। আমি খুব রাগ করতাম আগে, এখন দেখি যে বাবা মায়ের খুব একটা দোষ নেই, ওরা এমন কিছু করে যে বাবা মায়েরা ওই মান সম্মানের ভয়ে বলে যা চলে যায়। এবার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, 1 সপ্তাহ 10 দিন ভালো চলে, তারপর মাসখানেক যায়, এইবার শুরু হয়ে যায় এটা ওটা। তারপর একদিন স্বামী স্ত্রী মারামারি করে, তারপর হাজবেন্ড বলে যে যাও ব্যাগ গুছিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন মেয়ে রাগ করে, আমাকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, ব্যাগ গোছায়, ব্যাগ ট্যাগ গুছিয়ে ও বাড়ির পথে হাঁটা করে। ও কাঁদতে কাঁদতে বাড়ি এসে ও বাপের বাড়ি চলে আসে, এসে মাকে বলে যে মা জানো ওই বাড়িতে আমার কেউ সম্মান করে না মা, আমাকে মারে, ওখানে খোঁটা দেয় জানো মা, আমি ওখানে আর যাব না। মা সব শুনে বলে যে আচ্ছা মা তুই বস, রাতে তোর বাবা বাড়ি আসুক, তোর বাবার সাথে বলি। ও অপেক্ষা করে পথ পানে চেয়ে যে বাবা কখন আসবে, ওর কান্না পায়, কষ্ট হয়। তারপর রাতে 1টার সময় পরে বাবা বাড়ি আসে, ও ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বাবাকে সব বলে। আর বাবা সব শোনার পরে বলে মা কি করবি, মেয়েদের জীবন মেনে নিতে হয়। সকালবেলা বাড়ি যাস, সকাল হয় ও আবার ব্যাগটা নিয়ে বাড়ির পথে হাঁটা করে। মাঝ রাস্তায় গিয়ে ও ব্যাগটা রেখে ভাবে যে হাজবেন্ডও বলে বাড়ি যা, আর বাবাও বলছে বাড়ি যা, যাবো কোথায়? মেয়েদের আসলে বাড়ি হয় না, মেয়েদের আসলে বাড়ি হয় না কিন্তু আইডেন্টিটি হয়, মেয়েদের বাড়ি হয় না কিন্তু পরিচয় হয়, মেয়েদের বাড়ি হয় না কিন্তু একটা বিশাল বড় স্ট্রং পার্সোনালিটি হয়। ওইটা তৈরি করতে হবে, যাকে কেউ হেই বলার আগে চিন্তা করে যে ওকে খোঁটা দেওয়া যায় না, যাতে কেউ অসম্মান করার আগে ভাবে যে কে এইভাবে কথা বলা যায় না, এটুক তো তৈরি করা চায়। এখানে যারা ইয়াংস্টার বসে আছো তোমরা, আগামী দিনের ভবিষ্যৎ, একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি করো। কোনো একদিন একটা ফ্ল্যাট কিনে হাজবেন্ডের নামে নমিনি করে দাও যে আমি তোমাকে নমিনি করলাম। নিজে গাড়ি কেনো আর ট্রিট দাও হাজবেন্ডকে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এত বড় সাহস একবার দেখে দেখো না, দেখবে কোথাও ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। এই জায়গাটা তৈরি করতে হবে, এর জন্য ওই বাড়ির ক্যান্ডু কালচারটা অত্যন্ত দরকার। আমি আমার মাকেও দেখেছি যে 3 মাস 6 মাস বাড়ির পাঁচিলের বাইরে বেরোয়নি, আমাদেরকে মানুষ করেছে। এখনকার মেয়েদের 1 সপ্তাহ ঘরের মধ্যে রাখলে ওরা পাগল হয়ে যাবে, মনে করবে কতকাল বাইরে বেরোয়নি। সেই দুনিয়া আসছে। আগে প্রেগনেন্ট মহিলাদের মুড সুইং হতো, আপনারা মায়েরা ভালো জানবেন, এই কাঁদে তো এই হাসে, এক্ষুনি ভালো তো এক্ষুনি খারাপ। এখন বাচ্চাদেরও মুড সুইং হয়, ওদেরও খারাপ লাগে, ওদেরও কষ্ট হয়। এগুলো বুঝতে হবে সাইকোলজিক্যাল। এটা যখন আপনি বুঝে যাবেন, ক্যান্ডু কালচার তৈরি করে দেবেন, এটা কিন্তু ওদের কাছে এটা অত্যন্ত ভালো থাকবার জায়গা। আস্তে আস্তে ওরা বড়ত্বের দিকে যাবে, স্কুলে যে পড়াটা পড়বে ওটা মনোযোগ দিয়ে শুনবে, এটা মাথায় রেখে দেবেন। আমি পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো বাবা মাদের জন্য, যে এটা ওদের তৈরি করে রেখে দেবেন যে ছেলেমেয়েরা যে যেভাবে আছে, যেখানে আছে, ওদের স্বপ্নের সাথে সাথে, আত্মবিশ্বাসের সাথে সাথে, স্বপ্ন বুঝে দেওয়ার সাথে সাথে ওদেরকে একটা ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণটা দেবেন। যে বাবা কিছু না কিছু একটা ভালো কাজ প্রতিদিন করো, যেটা তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে। বাবা মায়েরা যারা রয়েছেন, আমার কথা আপনারা যারা শুনেছেন, একটু চেষ্টা করবেন এই দিকে নেওয়ার জন্য। আমার মনে হয় যে ওরা যদি একটুকু মেনটেন করে অনেক বড় জায়গায় যায়, আর আপনারা যদি বাড়িতে একটু মেনটেন করেন বড় জায়গায় যায়। শিক্ষা দেখবেন আপনার বাড়ি গিয়ে আপনার সন্তান হয়তো বলছে মা জানো তো ওই মিসটা না আমাকে এই বলেছে, ওই স্যার না আমাকে এই বলেছে। এখন আপনি বলে দিলেন কিছু না শুনে, আরে তোকে এই বলেছে, দাঁড়া মজা দেখাচ্ছি স্যারকে গিয়ে। ও বেচারা ভাব পেলো আর কি, হ্যাঁ মা তো বকে দেবে। এখন ওই যে আপনি বলে ফেললেন, বিশ্বাস করুন আপনার সন্তান ওই মিসের থেকে বা ওই টিচারের থেকে আর কোনোদিন কিছু শিখতে পারবে না, ও নিতেই পারবে না। রেসপেকটেশন আসতে হবে যে বাবা টিচারদেরকে সম্মান করতে হয়,
হ্যাঁ, ম্যাডামদেরকে সম্মান করতে হয়, মিসদেরকে সম্মান করতে হয়, তাদের উপরে কথা বলতে নেই। তুমি যেটা বলছো বাবা, তারা অনেক শিখে তোমার সামনে হাজির হয়েছে, সুতরাং তুমি এটা বলতে পারো না। তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। ওদেরকে ওইভাবে ম্যানেজ করবেন, ওদেরকে কানে এটা গুঁজে দেবেন যে তুমি কোথাও একটা ভুল হয়েছে এবং তুমি আগামী দিন অনেক ভালো জায়গায় যাবে ওই টিচারদেরকে রেসপেক্ট করলে, এটা বলে দেবেন। আর ও বাড়ি এসে এখানে এসে শুনবে, ওটা একসাথে হয় না দুটো। সুতরাং এই জিনিসগুলো মেনটেন করবে। বাবা মায়েরা যারা রয়েছেন, যে কয়েকটা জিনিস এইগুলো করতে গেলে আপনাকে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড আর কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় না। এগুলো করতে গেলে মানসিকতা লাগে। আমি গল্প করছিলাম, আমার অফিসে একজন বড় পুলিশ অফিসার এসছে, এরকম লম্বা চওড়া চেহারা, বড় অফিসার। তো আমার সাথে কথা বলতে বলতে এক পয়েন্টে দেখলাম চোখে জল। তো এত পুলিশরা কাঁদে তো এটা খুব একটা দেখা যায় না। তো আমি বললাম, কি হয়েছে সাহেব, আসল ঘটনাটা কি? অনেক কথা বলার পরে বলছে, স্যার আমার এইতে পড়া ছেলে, ওর যে মোবাইলটা আমি দিয়ে রেখেছি, ও বাইরে গেছে, আমি বাড়িতে এসে ওকে ফোন করছি একসাথে খাবো। তো ও দেখলাম ফোনটা ফেলে গেছে ওর খাটে, আর আমি ওকে ফোন করলাম, দেখলাম ফোনটা বাজছে। তো আমি ফোনটা সাইলেন্ট করতে গেলাম, যে আছে কিনা দেখি, সাইলেন্ট করে দিই। গিয়ে দেখলাম যে ও আমার নামটা ওর মোবাইলে সেভ করে রেখেছে ভাইরাস নামে, ভাইরাস লেখা রয়েছে বাবার নাম। তো বলছে, স্যার সব তো ওর জন্য করছি, স্যার আমার এত কষ্ট তো ওর জন্য, আমি ওকে স্যার অনেক ভালোবাসি, ও তো বোঝে না। তা আমি সব শোনার পরে এবার ছেলেকে ডাকলাম, ছেলের সব কথা শুনলাম। সব কথা শোনার পরে দেখলাম যে বাবাও কোনোদিন সম্মান করেনি, ছেলেও কোনোদিন বাবাকে সম্মান করে না। গিভ অ্যান্ড টেক পলিসিস। তো আপনি আপনার সন্তানকে কি রেসপেক্ট করছেন, আপনার সন্তান আপনাকে ঠিক অতটাই ফেরত দেবে। সকালবেলা বাইক নিয়ে বেরোচ্ছেন, আর ছোট 5 বছরের ছেলে এসে বলছে, বাবা যাবো, বাবা যাবো। আপনি বলছেন, আরে যাও, কাজে বেরোচ্ছি, অফিসে যাচ্ছি, তুমি যাও এখান থেকে। ও বায়না করে, না বাবা যাবো। এখন আপনি বলছেন মহা মুশকিল, এ তো পাস ছাড়ে না। এখন আপনি এমনি বললেন, যাও মায়ের থেকে একটা ভালো জামা পরে এসো, নিয়ে যাচ্ছি। ও আনন্দে ঘরে গিয়ে বলছে, মাম্মি জামা পরিয়ে দাও, বাবার সাথে যাবো। আর যে ঘরে এলো, আপনি বাইরে স্টেপ দিয়ে চলে গেলেন, যাক বেঁচে গেছি বলে। ও নতুন জামা পরে এসে বাইরে এসে দেখে আর বাবা নেই, ওই বাইকে ধোঁয়া উঠছে। আর আপনি চিন্তা করছেন 10 বছর পরে আপনাকে সত্যি বলবে, একই জিনিস তৈরি হবে। সুতরাং কি বলছেন কি না বলছেন, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। সময় বদলেছে, সময়ের সাথে সাথে বদলাতে হবে। বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন বদরের যুদ্ধ করতো, তাহলে আর কি তরোয়াল নিয়ে যেত? এখন সম্ভব ছিল তরোয়াল নিয়ে যুদ্ধ করা? এখন যদি ওহদের যুদ্ধ হতো, আর একটা চিঠি পাঠাতে হতো কোন একটা রাজাকে, তা ঘোড়ার পিঠে দিত না মেল করতো? মেল করতো। সময়ের সাথে সাথে বদলাতে হবে। আমরা দোয়াতে পড়ি, কিন্তু সেগুলো আমরা খুব একটা কাজে লাগাই না। হ্যাঁ, কাজে লাগাতে হবে। আমরা বলছি যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত দাও, আল্লাহ তুমি আমার এই জীবনে ভালো করো, ওই জীবনে ভালো করো, কিন্তু কোনোদিন ভাবিনি যে কি বলছি। একটা সুন্দর সুস্থ জীবন গঠন করা বোধহয় এভাবে হয়। যারা শুনেছেন আমাকে, আমি বিশ্বাস করি যে, জাস্ট আ সেকেন্ড প্লিজ, একটু জল খাবো। মাথা চিবিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, আর 10 মিনিট বলবো? শেষ করে দিচ্ছি 10 মিনিটে, অনেকক্ষণ বসে আছেন তো। আরো আগে স্টেজ পেলে ভালো হতো সামহাও। বাই দি ওয়ে, দিস ইজ গুড কি যারা শুনছেন, আমার মনে হয় যে কেউ না কেউ তো আজকে পরে একটু ভালো মা হবেন, কেউ না কেউ তো বাবা হবেন। আমি জানি যে পৃথিবী ঘুরবেন, কাশ্মীর যাবেন, ভালো সিনেমা না হোক থিয়েটার দেখবেন, কিন্তু বিশ্বাস করেন যে কোনোদিন সন্তান যদি এখান থেকে একটা বিরাট বড় ফোনের তুলনায় WBCS অফিসার হওয়ার জন্য, আর আপনি বাবা হিসেবে ওখানে বসে, মা হিসেবে বসে দেখছেন, এর থেকে আনন্দ পৃথিবীর কিচ্ছু আপনাকে দিতে পারে না। আমি বিশ্বাস করি সেই জন্যে যারা শুনছেন তাদের জন্য বলি কি, কোথাও না কোথাও গিয়ে একটু এগুলো ট্রাই করবেন। আমার মনে হয় কি আপনি ভালোত্বের দিকে যাবেন। তো বাবা মায়েরা যারা শুনেছেন, আপনারা এই বদলটুকু একটু আনবেন। সবটুকু পারবেন না, কিন্তু চেষ্টা করবেন। আর বাবা মায়েদের সেগমেন্ট শেষ করব মোবাইলের কথা বলে। মোবাইল এখন ছেলেমেয়েরা তো মোটামুটি ফেসবুকের বা ইনস্টাগ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি ঢুকে ওই রিলসের মধ্যে ঢুকে 8 ঘন্টা আগে বেরোতে পারবেন না, কারো দ্বারা সম্ভব না, যত শক্তিমান মানুষ হোক। রিলসগুলো এমন ভাবে সাজানো, আপনি 8 ঘন্টা আগে বেরোতে পারবেন না।
আর এই বুড়ো আঙুলটার এমন কেরামতি, এ ব্যথা হয় না, খেলবেন তো এ যাবে আর কি। তো সারাদিন দেখা গেল একদল ছেলে মেয়েকে আমি দেখেছি যে সারাদিন তারা ওই ফেসবুক, মোবাইল, ইনস্টাগ্রাম, উইচ্যাট, চ্যাট জিপিটি, এতেই মাথা খারাপ। তারে ইনস্টাগ্রামে স্টোরি দিতে দিতে জীবন শেষ, সে পড়বে কখন? ফাইন। তো এটা যারা করছে, এর ব্যবহারটা যদি একটু বাবা মা হিসেবে আপনি না দেখেন তাহলে কঠিন। ছোট বাচ্চা 4 বছরের এখন আপনাকে জ্বালাচ্ছে আর আপনি মোবাইলটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন, ও নড়েও না, চড়েও না, ও পাথরের মতন আছে, আপনার কাজ করতে হেবি ভালো লাগছে। বিষয় হচ্ছে যে ওর ইমাজিনেশন পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর মেজাজ হয় তীক্ষ্ণ, ও কাউকে সম্মান করতে পারে না। এটা যখন করবেন ও আস্তে আস্তে ওর নিজের মধ্যে থেকে অন্যরকম হয়ে যায়। বাড়িতে মামা এসছে, এখন আপনি বলছেন যা মামারে ভালো মন্দ জিজ্ঞেস করেও যাবে না, ওর মোবাইল চাই। মোবাইলটা আপনি ওদেরকে কতটা দেখাবেন, আমি বলছি যে মোবাইল দেখানো যাবে না এরকম হবে না, আপনি যে মোবাইল দেবো না এরকম পারবেন না, কিন্তু কতটুকু দেখাবেন আর কি দেখাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মোবাইল একটি বাচ্চাকে 40 মিনিটের বেশি দেবেন না সারাদিন। কি দেখবে সেটা আপনি ঠিক করে দেবেন। কখনো বাচ্চাকে নিয়ে বলবেন যে মা দেখো এটা কানাডার নায়াগ্রা জলপ্রপাত, ও 10 মিনিট সব ঘুরে দেখার পরে একবার বলবেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সৃষ্টি, এটা মানুষ সৃষ্টি করতে পারে না। দেখো ও দেখবে, আনন্দ পাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ওর একটা দরদ তৈরি হয়ে যাবে। কখনো দেখবেন একসাথে, জানো বাবা কঙ্গো বলে একটা দেশ আছে, তোমার মতন এই 5 বছরের একটি ছেলে শুধু দুবেলা খাবে বলে কয়লা খনিতে ঢুকেছে, সারাদিন কয়লা তোলে, কোনো দিন ফিরে আসতে পারে না, ওই ধস নেমে পুরে ওর মধ্যে মারা যায়। তুমি লাইট পেয়েছো, ফ্যান পেয়েছো, 3 বেলা খাবার পাচ্ছ, স্কুলে যেতে পারছো, তুমি কত সৌভাগ্যবান তুমি জানো? ও মাঝে মাঝে ভাববে তাই বাবা এত কিছু আছে আমাদের। তো না পাওয়াটাও যেমন ভাবে তৈরি হয়েছে নিজের মধ্যে, যেটা আমরা বড় করে ফেলি, পাওয়াটা অনেক, শুধু বুঝিয়ে দিতে হয়, এই ব্রেনটাকে কালচার করতে হয়। তো ওদেরকে এভাবে একটু স্পেশাল ট্রিটমেন্ট করবেন। আর ডিজিটাল লিটারেসি বলে একটা কথা আছে, প্রযুক্তি সাক্ষরতা, এটা মোবাইলটা কিভাবে বাচ্চাকে দেবেন না দেবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন দেখবেন কার্টুন চ্যানেলগুলো, ছোট কার্টুন, বা কার্টুন তো ছোটরা দেখে তাই না, দেখবেন বিজনেস চ্যানেলগুলো একটি ছেলে কার্টুনের সাথে একটা মেয়ে কার্টুন সবসময় জুড়ে দেয়, আর মেয়ে কার্টুনটার অল্প পোশাক পরা একটা কার্টুন। ছোট থেকে একটা 4 এর বাচ্চা দেখে বড় হচ্ছে যে গার্লফ্রেন্ড থাকতে হয়, একসাথে ঘুরতে হয়। তো ওইগুলো ওদের থেকে বিরত রাখবেন, কি দেখাবেন না দেখাবেন এগুলো আপনারা ঠিক করে নেবেন, সেইভাবে আপনার সন্তানকে ট্রিট করবেন। আমার মনে হয় এই যেইটুক কাজ আপনাকে বলেছি একটু করতে পারলে আপনার বাচ্চা ধীরে ধীরে অনেক সুন্দর জায়গাতে যাবে ইনশাআল্লাহ। আমি টিচারদের বিধায় এবার সবার জন্য একটু কথা বলবো। আপনারা দেখেছেন আমি লাস্ট একটি কনফারেন্সে বলেছি কি পায়রা কিভাবে বাচ্চাকে খাওয়ায় আপনারা জানেন, পায়রা দেখেছেন তো আপনারা সবাই। পায়রা তার ছোট বাচ্চাকে খাওয়ায়, প্রথমে পায়রা খায়, সেই খাবারটা সে তার লালা দিয়ে ভালো করে নরম করে এই খাদ্য নালীর একটা থলিতে রেখে দেয়। পরে যখন সন্তানের খিদে পায় ও এই খাবারটা আবার নিয়ে এসে ওইটা ওর ছোট বাচ্চার মুখে দিয়ে দেয়, বাচ্চা সেটা খেয়ে নেয়। কারণ এতে বদ হজম হয় না, ভালো করে হজম হয়, কোনো বিষক্রিয়া আসে কিনা ও দেখে নেয় সন্তানকে সুস্থ রাখার জন্য। টিচারদের কাজ হচ্ছে ঠিক মা পায়রার মতো, আগে আমি কি খাবো এবং কিভাবে অ্যাবজর্ব করব, তারপরে আমি আমার সন্তানকে দেব। এটা টিচারদের কাজ। যারা বাবা মারা এবং শিক্ষক শিক্ষিকারা যারা আমাকে শুনছেন, আপনারা ঠিক এরকম ভাবে ভেতরে আগে অ্যাবজর্ব করতে হয়, তারপরে গিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়। টিচারদের দেখে ছেলে মেয়েরা শেখে। আমি সমস্ত মিস এবং টিচারদেরকে বলে যাচ্ছি যে বাচ্চাদের মধ্যে স্বপ্ন দেখাবেন, পুরো স্কুল ক্যাম্পাসের মধ্যে একটা ক্যান্ডু কালচার তৈরি করে রেখে দেবেন যে বাবা তুমি পারবে, ও পারছে না ঠিক আছে পরের বার হয়ে যাবে। এরকম একটা আত্মবিশ্বাস পুরো ফ্লাওয়ার গার্ডেন্স একাডেমির প্রত্যেকটা কোনায় কোনায় থাকবে। প্রত্যেকেই প্রত্যেককে বলে দেবেন যে বাবা একসাথে থাকতে হয়, বন্ধুরা মিলেমিশে থাকতে হয়, টিফিন শেয়ার করে খেতে হয়। বাড়ি থেকে কখনো বলে দেবেন না, টিচাররাও না, যে টিফিন কাউরে দিবি না, তুই একা খাবি। বৃদ্ধাশ্রমে যে বাবা মা গুলো থাকে না, বিশ্বাস করুন বেশিরভাগ ক্ষেত্রে ওখানে থাকার জন্য তারাই দায়ী। ছোটবেলা থেকে সন্তানদের বলে তুই খা, তুই দেখ, কাউকে দেখবি না। ও বড় হয়েও একা খায়, একা থাকে, একা পড়ে, বউ নিয়ে দেয়, কাউরে দেখে না, ও বাবা মারেও দেখে না।
ওকে প্রথমে মেন্টালি সেট করে দেয়। সুতরাং ছোট থেকে বাচ্চাদেরকে বাবা দিয়ে খেতে হয়, বাবা শেয়ার করতে হয়, বাবা একসাথে থাকতে হয়। দেখবেন বাজারে গিয়ে যে আঙুর ফলগুলো ঝরে পড়ে যায়, ওই আঙুর ফল ঝরা আঙুরগুলোর দাম কম না বেশি? এটা কম না? আর যেগুলো থলেতে থাকে একটু দাম বেশি না? একসাথে থাকতে হয়, ঝরে পড়া জিনিসের দাম কম হয়, এটা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন। টিচারদেরকে বলছি এইটুকু কাজ করবেন। আর 40 মিনিটের ক্লাস হলে টিচারদের বলে যায় যে 5 মিনিট গল্প করবেন প্রতিদিন। এর জন্য আপনাকে পড়তে হবে যে ও জানো ব্রুনাই বলে একটা দেশ আছে, ওই দেশে জল নেই, জল পায় না। একটা ছেলে, তোমার মতন বয়সের একটা ছেলে, ও সকালবেলা উঠে 4-5 কিলোমিটার দুটো ডাব্বা নিয়ে চলে যায় জল ভরে আনতে। ওই স্কুলে যাবে কখন, আর পড়বে কখন, আর কি করবে, ওর হয় না। সুতরাং তুমি কোথায় জন্মেছো, কত সৌভাগ্যবান, তুমি চিন্তা করেছো একবার? এটা ওর কানের মধ্যে ঢুকিয়ে দেবে। টিচারদেরকে আমি কখনো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে, আমি SQ3R বলে একটা ফর্মুলা আছে, পরে বলে দেবো কিভাবে পড়তে হয়, কিভাবে মাথায় থেকে যায়। এগুলো আমি টিচারদেরকে কোনো একটা সময় পরে ডেফিনেটলি, বা আমি একটা PDF নওশাদ সাহেবের মোবাইলে সেন্ড করে দেবো, ওনারা দেখে নেবেন, অনেক ভালোভাবে স্পেশাল ট্রিটমেন্ট করতে দিতে পারবেন। আমি নওশাদ সাহেবের থেকে শুনছিলাম প্রায় অলমোস্ট 80 থেকে 100 জন টিচার, এত বড় ক্যাম্পাস, এত স্টুডেন্টস, এত কিছু ভাবে উনি যে সিস্টেমে চালাচ্ছেন, আমি মনে করি এটা অনেক বড় জায়গায় যাবে আগামীতে। আমি খুব বিশ্বাস করি যে আগামী আরো 10 বছর পরে আমি বারাসাতের অফিসে বসে নিউজ পেপার খুলবো আর দেখবো যে এই ফ্লাওয়ার গার্ডেন একাডেমির একটি প্রাক্তনী যে বিরাট বড় একটি অফিসার হওয়ার জন্য সংবর্ধনা নিচ্ছেন। আমার খুব ভালো লাগবে যদি কোনো একদিন আমি টেলিভিশনে দেখছি যে এই লালগোলার এই ফ্লাওয়ার গার্ডেন্স একাডেমির একটি ছাত্রী, সে নাসার সেই বিজ্ঞানীদের ওই এতে চান্স পেয়ে গেছে, আর ওখানে বিজ্ঞানী হয়ে চলে গেছে স্কলারশিপ নিয়ে। আমার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যদি কোনোদিন উনি আবারও ডাকেন নওশাদ সাহেব যে স্যার একটা বিরাট বড় স্টুডেন্ট এবং টিচার এবং প্যারেন্টস নয়, কৃতি মানুষের সংবর্ধনা আমাদের প্রাক্তনীদের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। আমার খুব ভালো লাগবে যারা স্টুডেন্ট ওখানে বসে আছে, ওরা বসে আছে ওখানে, যে আপনি ওখানে বসে থাকবেন বাবা মা হিসেবে। এই মঞ্চ আরো অনেক বড় হবে, সারা ভারতবর্ষ থেকে ডেলিগেটরা আসবে, আর আপনার সন্তানের হাতে আমি এসে একটা বিরাট বড় ফুলের তোলা তুলে দেবো ওর WBCS অফিসার হওয়ার জন্য ইনশাআল্লাহ। আমার খুব লোভ হয় এইগুলোতে, যে ওদেরকে এই স্বপ্ন দেখাবেন টিচাররা যে বাবা অনেক বড় হওয়া চাই, এত দূর যাওয়া চাই। আমি শেষ করে দেবো, আমার এই কথা বলবো বা ঘুরে বেড়াবার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার অনেক হয়তো বয়স হবে, আমি যদি কোনোদিন হসপিটালাইজড হই, দেখা গেল একটি মেয়ে এখান থেকে এসে আমাকে চেক টিক করে যাওয়ার সময় বলতে, স্যার চিনতে পারছেন আমি ফ্লাওয়ার্স গার্ডেন একাডেমির ছাত্রী, এখন এখানকার ডাক্তার, আমি 14ই নভেম্বর আপনার কথা শুনেছিলাম স্যার, থ্যাংক ইউ, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। আমি একদিন বিদেশে কনফারেন্সে যাব, আমি পাসপোর্টটা দিলাম, ইমিগ্রেশন অফিসে সিল টিল মেরে দিয়ে একজন বলছে, স্যার চিনতে পারছেন 14ই নভেম্বর 2024 আপনার কথা শুনেছিলাম, আমি লালগোলার স্টুডেন্ট ফ্লাওয়ার গার্ডেন্স এর একাডেমি। আমি অনেক বেশি শান্তি পাবো সেই দিন। আমার ভালো লাগবে যে কোনো একদিন থানায় গেলাম কোনো একটা সমস্যা নিয়ে, দেখলাম ওসি হয়ে আইসি হয়ে এখানকার কোনো একটা স্টুডেন্ট বসে আছে। এর থেকে ভালো গুরু দক্ষিণ এখানে যারা টিচাররা আছে, এখানে এই যে নওশাদ সাহেব সেক্রেটারি স্যার আছেন এবং টিচার, আর কিচ্ছু চায় না। বিশ্বাস করুন এই মানুষগুলো, আমার খুব মনে হয় যারা শিক্ষার সাথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলো উপর থেকে নির্বাচন করে। নওশাদ সাহেব এখানে স্কুল করবেন, এত মানুষ আসবেন, এখান থেকে কিছু আগামী নক্ষত্র তৈরি হবে, এটা ওনার হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। যে টিচারগুলো এখানে বসে আছে এগুলো উপর থেকে সিলেক্টেড। আমি জানি যে উনি আরো দুটো চামড়ার কারখানা করলে আর 10টা ট্রাক বাজারে দিলে বেশি টাকা হতো, আরো বেশি টাকা রোজগার করা যেত, আরো যদি 4টি ইট ভাটা করতেন এই টাকায় আরো বেশি টাকা রোজগার হতো। কিন্তু এটুক করছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচন করা মানুষ। সম্মানিত উপস্থিতি, টিচাররা যারা আপনারা শুনেছেন, অনেক দায়বদ্ধতা রয়েছে আমাদের, প্রথমে অ্যাবসর্ব করে তারপরে খাওয়াই। প্রত্যেকটা টিচার, আমি নিজেও একজন ট্রেনার, আমি কোনো একটা স্টুডেন্টকে বা আমি যখন ট্রেনিং করাই, আমি এত সুন্দরভাবে করানোর চেষ্টা করি, আমি এত রকম ভাবে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করি, এই জন্য পড়াই। বিশ্বাস করুন, আমি জানি আমার সন্তানকে যখন কোনো টিচার পড়াতে আসবে, সে যত বড় ফাঁকিবাজ হোক, সে আমার সন্তানকে ফাঁকি দেবে না, কারণ আমি কাউকে ফাঁকি দিইনি। গিভ অ্যান্ড টেক, যেরম দেবেন সেরম আসবে। আমি আমার যে সমস্ত সেগমেন্ট গুলো আছে সেটা আমি খুব মনোযোগ দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, মায়া মমতা দিয়ে করি। এই জন্য করি যে আমার সন্তানকে কেউ কখনো ফাঁকি দেবে না। আপনারা জানবেন যে আগামী 2050 সালের মধ্যে জলের জন্য যুদ্ধ হবে।
মহাযুদ্ধ হবে, মানুষ পানীয় জল পাবে না। ভারতবর্ষের বড় বড় শহরে এখন জল পাওয়া যায় না। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে পৃথিবীর প্রথম জলহীন শহর বলে ওখানে উল্লেখ করা হয়েছে। এক একটা আমাদের যেমন পেট্রোলের গাড়ি যায়, ওরকম এক একটা ডাব্বা যাচ্ছে, 25 লিটার জল দেয় পুরো একটা পরিবারকে সারাদিনে। ওর মধ্যে নাওয়া খাওয়া সব। কেউ যদি জোর করে একটু বেশি জল নিতে যায়, পুলিশ লাঠিচার্জ করে, 2 মাসের জেল হচ্ছে সেখানে। আগামী দিনে জল পাওয়া যাবে না। আমি এই মেসেজটা আপনাদের দিয়ে গেলাম। কলের ওই যে ঢাকনা খুলে এগুলো অজু করবেন না, এগুলো ব্রাশ করবেন না, অকারণ স্নানে জল নষ্ট করবেন না। এগুলো আমি করার চেষ্টা করি, ঠিক যতটুকু লাগে। আমি যতটুকু অজুতে জল লাগে আমি ততটুকু দিয়ে অজু করার চেষ্টা করি, যতটুকু স্নান করি অতটুকু। আমি এই জন্য করি, 2050 সালে যখন জলের জন্য মহাযুদ্ধ হবে, আমার সন্তানকে কেউ 1 গ্লাস জল দিয়ে বলবে যে বাবা এই নাও, কারণ আমি এখন কম খরচ করি। সম্মানিত উপস্থিতি, যেরাম দেবেন ওইরকম আসবে। আমি বিশ্বাস করি যে আপনারা যেটুকু আমার কথা শুনেছেন, আপনারা যেটুকু এখান থেকে নিয়েছেন, যাদের জন্য যেটুকু বলেছি, ওইটুক যদি কাজে লাগান, একটা সুন্দর জীবন পাওয়া অনেক সৌন্দর্যের পথে আসে। আর যদি কোনোদিন আমাকে লাগে আপনার সন্তানের জন্য, আপনার জন্য, বা কোনো কারো ক্যারিয়ারের জন্য, প্লিজ কন্ট্যাক্ট উইথ মিস্টার নওশাদ আলী, দ্য সেক্রেটারি অফ ফ্লাওয়ার্স গার্ডেন একাডেমি। আমি আপনাকে সহযোগিতা করতে পারলে আমি সম্মানিত হব। আমি বিশ্বাস করি কি, মঞ্জিল দেখতে হয়, এটা ব্যতীত কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। আপনি এখানকার কাছাকাছি রেল স্টেশনে গিয়ে কাউন্টারে গিয়ে যদি 10 টাকা দেন আর বলেন একটা টিকিট দেন, ও কি টিকিট দেবে আপনারে? দেবে? লালগোলা কি বলে? দেবে না। কেন দেবে না বলেন তো? কারণ গন্তব্য বলা নেই। ও বলবে, আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে, পাগল নাকি, কোথা থেকে এলো, কিচ্ছু বলে না, শুধু টাকা দিয়ে বলে টিকিট দাও। এখন বিষয় হচ্ছে যে 10 টাকা দিয়ে টিকিট কাটবেন, তার জন্য যদি গন্তব্য লাগে, তাহলে একটা জীবনে কোথায় পৌঁছাবেন, তার জন্য গন্তব্য লাগবে না? 100% লাগে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন। যদি এখানে এই স্কুল আপনাদের প্যারেন্টস মিটিং এ ডাকে, তাহলে আসবেন। এই জন্য আসবেন, ইবাদত করতে আসছেন। এখানকার, ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমাকে উনি বলে দেননি যে এখানকার মাসের ফিস দিতে হয় স্কুলে, ওটা টাইমে দেবেন। এটা একটা ইবাদত করছেন। এগুলো সন্তানের পড়ার যে ধাপ উত্তরণের পথে অনেক বড় মানে রাখে। এখানকার টিচারদেরকে রেসপেক্ট করতে বলছেন, ইবাদত কমপ্লিট করছেন। এটা মাথায় রেখে দেন। এই জিনিসগুলো করা ব্যতীত শুধুমাত্র আমি টাকা দিয়ে গেলাম হয় না। মিশন কালচার হয়েছে এখন। আগের দিন একটি কনফারেন্সে গেছি, বলছে স্যার মোবাইল নিয়ে নেয়, সারাদিন বাইক চালায়, তাই মিশনে দিয়ে গেলাম। তাই বললাম কি, ও মিশনে দিলেন, ও শুধু এই দুটো করবেন আর বাকি সব করবে। ভালোবেসে আমার ছেলেকে মানুষ করব বলে দিয়ে যান, দেখবেন উত্তরণের পথ সহজ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অনেক সেগমেন্টের মানুষ রয়েছেন, এখানেও রয়েছেন। প্রত্যেকের আমাদের জীবনের স্বপ্ন আলাদা, প্রত্যেকেই আমাদের জীবনের গন্তব্য আলাদা, প্রত্যেকেই আমাদের মানসিক আলাদা। আমি আপনাদের ছোট্ট একটু কাজ দেবো। এবার আমরা একটা 10 সেকেন্ডের একটা শপথ নেব, বাবা হিসেবে, মা হিসেবে, আমাদের স্টুডেন্টরা, টিচাররা এবং আমি নিজেও। কে জানে এত সুন্দর মানুষের উপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার স্বপ্নটার সাথে আমাদের সবার স্বপ্নটা কবুল করে নেবে। আমি বিশ্বাস করি যে হয়তো কোথাও গিয়ে আমার স্বপ্নটা কবুল হয়ে যাবে। যে যে জায়গায় রয়েছে, ধরো ছোট বিজনেস করছেন, এত ভালো করে করুন, এত ভালো করে করুন, এত ভালো করে করুন যে আপনি আগামীতে চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, আগামীতে সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন। এত বড় স্বপ্ন নিয়ে নেমে থাকুন, আপনি মা হিসেবে অনেক সফল হবেন। এই স্বপ্ন নিয়ে আজকে শপথটা নিন। আমি তো প্রত্যেকে আমরা 10 সেকেন্ডের একটা শপথ নেব। আমি আর 3 মিনিট আপনার সামনে থাকবো। প্লিজ একটু উঠে দাঁড়াবেন সবাই, হাতটা সামনে রেখে একটা শপথ নেবো আমরা প্রত্যেকেই। একটু প্লিজ আপনারা যদি নওশাদ সাহেব সামনে আসবেন, একটু সামনে হাতটা দেবেন। আমি 3 2 1 0 বললে স্টার্ট হবে। প্রত্যেকেই চোখটা বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার স্বপ্নটাকে জিকির করে দেন। কে জানে যে কারো না কারোর জন্য হয়তো আমার স্বপ্নটা সত্যি হয়েছে। আমি আমার আব্বাকে ভালো রাখবো, মাকে ভালো রাখবো, সন্তানকে মানুষ করব। বাই ফ্লাওয়ার গার্ডেন্স একাডেমি আগামীতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে থাকবে। হাজার হাজার ছেলে মেয়েরা এখানে পড়বে। বিরাট বড় ক্যাম্পাস হবে। এখানকার বিরাট বড় বড় যে অ্যাওয়ার্ড গুলো নমিনেটেড হবে ওনার নামে, ইনশাল্লাহ সেদিনও আসবে। আপনার স্বপ্নটাকে জেগের করে আর আমারটা প্লিজ সবাই মিলে সামনে একটু হাতটা বাড়িয়ে 3 2 1 0 স্টার্ট।
থ্যাংক ইউ, প্লিজ বসবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ করে দেবো। আমি মঞ্জিলের কথা বলছিলাম কি, এখান থেকে বেরিয়ে বাড়ি যাবেন বলে বাড়ির পথ ধরবেন। এখান থেকে বেরিয়ে যদি মনে করেন যে কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে যেদিকে যাবেন যান। মঞ্জিল দেখতে হয়, মঞ্জিল দেখা ছাড়া কেউ মঞ্জিলে পৌঁছাতে পারে না। প্রত্যেকেই বুকের মধ্যে একটা স্বপ্ন লালন করবে। জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। আপনি ওখানে যদি এখন ভেবে বসেন যে ইয়েস আমি পারবো, অন করে দিলাম জীবন, আপনার জীবন অন হয়ে গেল। সুতরাং মঞ্জিল দেখবেন। আপনি মঞ্জিল কো ভুলা কর জিয়া তো ক্যা জিয়া, है दम तुझमें तो उसे पाकर दिखा। अपनी मंजिल को भुला कर जिया तो क्या जिया, है दम तुझमें तो उसे पाकर दिखा। लिख ले खून से अपनी कामयाबी की कहानी और बोल दो उस किस्मत को, दम है तो मिटा के दिखा। थैंक यू सो मच। আমি একটু এই প্রসঙ্গে জানবার ইচ্ছা হলো, উনি আমাকে একটা প্রশ্ন করতে বলেছিলেন, আমি ওই প্রশ্ন করবো না, অন্য প্রশ্ন করছি। মানে নওশাদ সাহেব যে শপথ নিলেন, উনি কি চাইলেন যদি একটু আমাদেরকে শুনিয়ে দেন এই ফাঁকে প্লিজ। আসসালামু আলাইকুম। শর্টকাটেই প্রশ্নের উত্তর দিতে হবে, যদিও আমার কিছুক্ষণের সময়ের আলোচনা রয়েছে। প্রত্যেকেই আজকে দাঁড়িয়ে কিছু না কিছু চেয়েছেন। স্যার যখন আপনাদের শপথ নিতে বললো, আমিও ঠিক সেরকমই কিছু একটা চেয়েছি। তো অনেক সময় চা যে ইচ্ছে সেটা প্রকাশ করতে হয় না। স্যার যখন জানার ইচ্ছা প্রকাশ করলো, তখন তো আমি একরকম জানাতে আমাকে হবেই। অ্যাকচুয়ালি যখন আমাকে হাত বাড়িয়ে দেওয়া হলো বা হাত বাড়ালাম এবং চোখ বন্ধ হলো কিছুক্ষণের জন্য, বা অর্ধেক চোখ বন্ধ হলো আর কি, তখন এটাই বললাম যে আল্লাহ তুমি আমাকে এত জ্ঞান এবং বুদ্ধি দাও যাতে আমি আরো বড় স্কুল চালাতে পারি। এবং উনি যে বিষয়গুলো বললেন, বিভিন্ন জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার দেখতে পাই, সেগুলো যেন সত্যি হয়। যাই হোক, পরবর্তী আলোচনায় আবার আসবো। আপনাদের অনেক ধন্যবাদ, আদি স্যারকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যেভাবে মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনছিলেন, তাতে আমি অন্তত নিজেকে ধন্য মনে করছি। কারণ যে উদ্দেশ্যে ওনাকে ডাকা হয়েছে এবং যে উদ্দেশ্যে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, সেই দিক থেকে আমি মনে করছি যে আমি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছি এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমার তরফ থেকে আদি স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। পরের পর্বে আমরা আসছি। আমার না একটা কৃতজ্ঞতা দিতে ভুলে গেছি। বিষয় হচ্ছে যে আপনারা যে কজন বসেছিলেন সবাই রয়ে গেছেন। মানুষ শুধু কথা যে শুনে এইটুকু, অনেক জায়গায় গিয়ে আমার ভালো লেগেছে এবং লালগোলা আমাকে অনেক বেশি দিয়েছে, আর মুর্শিদাবাদ আমাকে এত ভালোবাসা দিয়েছে। আমি আস্তে আস্তে রঘুনাথগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার ফোন করেছিলেন যে স্যার আমাদের প্লাটিনাম জুবিলি, আপনাকে আসতেই হবে। ফ্লাওয়ার গার্ডেন্স একাডেমির একটি পোস্ট করবার পরে কতগুলো যে প্রোগ্রাম পেয়েছি জানি না, এটা আমার জন্য অত্যন্ত শুভ। নওশাদ ভাই কোথায় আছেন? তো এখানকার আলমিন মিশনের ওরা আমাকে অলরেডি অনেকবার ফোন করে দিয়েছে স্যার কবে আসছেন। তো আমার ভালো লেগেছে যে মুর্শিদাবাদ অনেক জেলাতে যাই, অনেক মানুষের সাথে আমার দেখা হয়, লালগোলা আলাদা জায়গা থেকে। থ্যাংক ইউ। আমি সব জায়গাতে আমার একটা স্মৃতি রেখে দিই আপনাদের কাছ থেকেও। সবার মুখ না আসলে অন্তত এইটুক একটা সেলফি আমি আপনাদের সাথে সবার সাথে নেব প্লিজ। ভিক্টরি দিতে পারবেন সবাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।